হ্যালো ফ্রেন্ড। সো আমি আবার চলে আসলাম তোমাদের জন্য আরেকটি ক্লাস নিয়ে। হোপফুলি তোমরা সবাই ভালো আছো। বলবে সবাই কেমন আছো, কারণ এক দুদিন তো ক্লাস দেইনি আমি, তো অনেকদিন পরে দেখা হচ্ছে তোমাদের সাথে। অবশ্যই বলবে যে তোমরা কেমন আছো। সো যারা যারা এখনও আসুনি অবশ্যই ইনভিটেশন পাঠিয়ে দাও চলে আসতে। আমরা ক্লাস শুরু করে দিয়েছি। সো ফ্রেন্ড, এখন জানো যে আমরা প্রত্যেক দিন কিন্তু একটি করে ক্লাস দিচ্ছি। দ্যাট ইজ অন, যে বিকাল 3টার সময় আমরা প্রত্যেকদিন ক্লাস দিচ্ছি। আগে দেখতে যে 2টি করে ক্লাস দিতাম, তো বাট আমরা সামটাইম তো 4টি করেও ক্লাস দিয়েছি, অনেক সময় গিয়েছে যে 4টি করেও ক্লাস দিয়েছি। বাট কিছু ডিউ টু সাম রিজনের জন্য, যে কিছু কারণের জন্য আমরা সেভাবে দিতে পারছি না। হোপফুলি আমরা দেবো অবশ্যই, আপকামিং ডেজগুলোতে অবশ্যই দেবো। তোমরা থাকবে যে আমাদের সাথে, এবং তোমরাও অবশ্যই পাবে সেই সব কিছু। সো ফ্রেন্ড, তোমরা জানো যে আমরা জিওগ্রাফির উপর থেকে কিন্তু অনেকগুলো ক্লাস করে নিয়েছি। হোপফুলি তোমরা সেইগুলো দেখেছো, আর যদি না দেখে থাকো অবশ্যই আমাদের চ্যানেল ভিজিট করে দেখে নেবে। তাছাড়া কেউ উপরে দেবো আই বটমে ক্লিক করে দেখতে পারবে আমাদের সেসব প্রিভিয়াস ক্লাসগুলো। সো ফ্রেন্ডস, আজকে আমাদের ক্লাস দ্য নদীর কাজ। নদীর কাজের উপরেই আমাদের আজকে ক্লাস, দ্য ওয়ার্কস অফ রিভার, যে নদী তার কী কী কাজ সম্পাদন করে তার যাত্রাপথে। হোপফুলি তোমরা জানো যে ফ্রেন্ড, নদীর সাথে সবাই পরিচিত। দ্য নদীর কাজ নিয়ে সবাই অনেকটাই জানো। আচ্ছা স্যার, অনেকে বলতে পারছো আচ্ছা স্যার আমরা জানি সেটা। ইয়েস, অনেকে সেটা জানো না যে আমাদের সেই বড় বড় শহরগুলো কিন্তু নদীর পার্শ্ববর্তী এলাকাতেই কিন্তু স্থাপন করা হয়েছে। কারণ নদীকে কেন্দ্র করে কিন্তু সেসব যে জনবসতি সেগুলো কিন্তু গড়ে ওঠে। সেক্ষেত্রে আমরা বলতে পারি যে নদী কিন্তু সে তার অনেকটাই কাজ করে থাকে, যে সে জনবসতি বিস্তারের ক্ষেত্রে, শুধু জনবসতি বিস্তারের ক্ষেত্রে নয়, পাশাপাশি ভূপৃষ্ঠের পরিবর্তনের ক্ষেত্রেও কিন্তু নদী তার অনেকগুলো কাজ করে থাকে। যদি ফ্রেন্ড বলি যে পৃথিবীর সে প্রাকৃতিক শক্তির কথাগুলা, যদি প্রাকৃতিক শক্তির কথা যদি বলতে হয়, তাহলে বলতে হবে যে নদীর কথা সবচেয়ে গুরুত্বপূর্ণ। কিভাবে নদী গুরুত্বপূর্ণ? নদী সে ভূপৃষ্ঠে পরিবর্তনের ক্ষেত্রে কিন্তু নদী অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। নদী ছাড়া কিন্তু যে ফ্রেন্ড অন্যান্য প্রাকৃতিক শক্তিগুলো আছে, সেগুলোও কিন্তু যে অনেক খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তার মধ্যে একটি হলো তুষার, বায়ুপ্রবাহ, সমুদ্র তরঙ্গ। সেগুলোও কিন্তু যে পরিবহন এবং সঞ্চয়ের মাধ্যমে যে ভূপৃষ্ঠে পরিবর্তন সাধন করে। এবং সেই সব কিছুর মধ্যে কিন্তু ফ্রেন্ড নদীর ভূমিকাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। একমাত্র নদী তার কাজ করে না, একমাত্র দেখা যায় যে শুধু মরু অঞ্চলে যে জায়গাতে বৃষ্টিপাত নেই একেবারে, বা উচ্চ পার্বত্য অঞ্চলে, সেই জায়গাতে একমাত্র যে নদীর কাজ দেখা যায় না। পাশাপাশি যে নদী অন্যান্য সবগুলো জায়গাতে কিন্তু নদী তার কাজ করে থাকে। সো ফ্রেন্ড, এখন বলতে পারছো স্যার আচ্ছা নদীর কাজ কি বললেন, ভালো কথা, যে নদী কিভাবে কাজ করে, কি কি কাজ করে, এবং নদীর কাজ কতটা গুরুত্বপূর্ণ আমরা সেটা জেনেছি। তাহলে বলুন তো দেখি স্যার, যে নদী কোথা থেকে সৃষ্টি? ইয়েস, তো নদী কোথা থেকে সৃষ্টি যদি বলি, সেটা তোমরা সবাই জানো যে ফ্রেন্ড নদী সৃষ্টি হয়েছে বৃষ্টির জল দ্বারা, অথবা হিমবাহ থেকে নদী উৎপত্তি হয়। সেই বৃষ্টির জল দ্বারা, যে প্রতিনিয়ত বৃষ্টি হয়, সেই বৃষ্টির জল দ্বারা থেকে নদীর সৃষ্টি। তোমরা দেখবে যে যেসব এলাকাতে বৃষ্টিপাত কম হয় বা হচ্ছে না, সেসব অঞ্চলে কিন্তু নদী দেখতে পাই না। সেসব অঞ্চল নদীগুলা শুকিয়ে যাচ্ছে। তার কারণ কি? যে বৃষ্টিপাতের অভাব। আমরা যেটা বলেছি যে মরু অঞ্চলে কিন্তু যে নদী দেখা যায় না, কারণ কেন? সে মরু অঞ্চলে কিন্তু বৃষ্টিপাত হয় না, তার জন্য সেসব অঞ্চলে নদীও দেখতে পাওয়া যায় না। সো ফ্রেন্ড, যে আমরা পড়েছি যে বৃষ্টির জল দ্বারা এবং হিমবাহ থেকে কিন্তু নদীর উৎপত্তি। তার পাশাপাশি তোমরা মনে রাখবে যে যে কোনো স্থানে, যে পৃথিবীর কিন্তু কোনো স্থানে ফ্রেন্ড সমতল নয়। যদি সমতলের কথা বলি, যে পৃথিবী কিন্তু কোনো স্থান সমতল নয়, কোথাও যে উঁচু জায়গা, কোথাও নিচু জায়গা। সমুদ্র, সে নদী সে উঁচু জায়গা থেকে সৃষ্টি হয়েছে এবং সে নিচু জায়গার দিকে প্রবাহিত হয়। এবং সে নদী প্রবাহকালে, যে নদী সে প্রবাহকালে তার 3টি কাজ করে থাকে। এখন বলতে বলতে স্যার আচ্ছা নদীতে প্রবাহকালে 3টি কাজ করে থাকে, আমরা তো সেটা জানিই না, আজকেই জানছি আপনার ক্লাসে। সো ফ্রেন্ড, তোমরা সবাই জানো যে নদী প্রবাহকালে তো 3টি কাজ করে থাকে। কি কি সেই 3টি কাজ? তার মধ্যে একটি হলো ক্ষয়সাধন, বহন এবং অবক্ষেপণ। এখন বলতে পারতো আচ্ছা স্যার নদী তার যাত্রাপথে 3টি কাজ করে থাকে, কি কি করে থাকে? আপনি বললেন যে ক্ষয়সাধন, বহন এবং অবক্ষেপণ। আচ্ছা, নতুন কিছু বললেন না? সো বলুন তো দেখি তাহলে ক্ষয়সাধন, বহন এবং অবক্ষেপণ কি? সো ফ্রেন্ড, তোমরা জানো আমরা বলেছি যে নদী সেই হিমবাহ থেকে বা বৃষ্টির জলের মাধ্যমে কিন্তু সে উঁচু জায়গা থেকে সৃষ্টি হয়, এবং সে উঁচু জায়গা থেকে সৃষ্টি বা পাহাড় পর্বত থেকে সৃষ্টি হওয়ার সময় সে প্রচুর পরিমাণে ক্ষয় সাধন করে, এবং সেই ক্ষয়গুলা যেগুলো সে সংগ্রহ করেছে বা ক্ষয় করেছে বিভিন্ন জায়গা থেকে, সেগুলা সে একটা সময় বহন করে নিয়ে যায়,
এবং আলটিমেটলি সে যখন সে বহন করার মতো আর ক্যাপাসিটি থাকে না বা তখন তার শক্তি থাকে না, তখন সময় কিন্তু সেসব অবক্ষেপণ করে দেয়। সে তার নদীর কোনো একটা সাইডে বা কোনো জায়গাতে সেসব কিছু ছেড়ে চলে যায়। এখন বলতে পারতো স্যার সেগুলো কীভাবে হয়ে থাকে? তো ফ্রেন্ড, আমরা পড়েছি যে নদী একটি আদর্শ নদীর যদি কথা বলা হয়, তাহলে সেই আদর্শ নদীর মধ্যে কিন্তু তিনটি সেই আদর্শ নদীকে তিনটি ভাগে ভাগ করা যায়। যদি বলা হয় যে আদর্শ নদী, আচ্ছা স্যার আমরা আদর্শ নদীর কথা তিনটি কথা বলা হচ্ছেন, আদর্শ নদী কাজকে তিনটি ভাগে ভাগ করা যায়। কী কী সেই তিনটি ভাগ? তো তার মধ্যে প্রথমটি হলো যে নদীর উচ্চগতি। নদী তার উচ্চগতিতে কিন্তু সবচেয়ে বেশি ক্ষয়সাধন করে। পাশাপাশি তার পরবর্তী পর্যায়ে হলো যে মধ্যগতি, এবং এবং দ্য লাস্ট পর্যায়ে হলো যে নিম্নগতি, এবং সে নিম্নগতি কিন্তু সবচেয়ে বেশি সে অবক্ষেপণ করে। মধ্যগতিতে দেখবে সে সব কিছু বহন করে। দেখবে যে ফ্রেন্ড, যখন খুব প্রচণ্ড প্লাট আসে, যখন বৃষ্টি আসে, তখন প্রচণ্ড প্লাট সৃষ্টি হয়, তখন দেখবে তখন সে প্লাট সৃষ্টিকালে দেখবে যে প্রচুর পরিমাণে যে নদীর সাইডে আছে, যে সাইডে বিভিন্ন জায়গাগুলো সে ভেঙে নিয়ে যাচ্ছে। সেক্ষেত্রে কি সে ক্ষয় সাধন করছে সেই ল্যান্ডগুলোকে। আলটিমেটলি যখন দেখবে যে বৃষ্টি কমে যাচ্ছে, তখন সে তার শুরু হবে তার মধ্যগতি। মধ্যগতিতে সেসব কিছু সে বহন করে নিয়ে যাবে এক জায়গা থেকে আরেক জায়গায়, এবং আলটিমেটলি যখন লাস্ট পর্যায়ে যাবে তখন সে নিম্নগতিতে যাবে। যখন তার নিম্নগতি শুরু হবে, তখন সেক্ষেত্রে কিন্তু নদী সেসব কিছু বহন করার মতো উপযুক্ত থাকে না, বহন করার মতো শক্তি থাকে না নদীর কাছে। তো সেই ক্ষেত্রে কিন্তু নদী সেসব কিছু অবক্ষেপণ করে, দ্যাট মিনস সাইডে রেখে চলে যায়। দ্যাট মিনস তখন সময় কিন্তু যে বদ্বীপগুলো সৃষ্টি ক্রিয়েট করে। সো ফ্রেন্ড, আমাদের আজকের ক্লাস তার উপরে তোমরা চাইবে যে প্রত্যেকটা কোয়েশ্চন পার্টিসিপেট করতে। আমরা কুয়েশন বেস করব। অনেকে বলতে পারছো স্যার আচ্ছা অনেক হয়েছে লেকচার, এখন চলুন কুয়েশন করি প্লিজ। তো চলো ফ্রেন্ড, আমরা সেভাবেই করছি, নাহলে অনেকে আবার বলবে যে স্যার এত লেকচার বাস আর কতটুক, আমরা ছোট্ট বাচ্চা তারা মারবেন নাকি লেকচার দিয়ে। এখন চলুন কুয়েশন করি, প্র্যাকটিস। তো চলো ফ্রেন্ড, আমরা কুয়েশনের প্র্যাকটিস করি সেমভাবে। তার আগে তোমাদেরকে জানিয়ে রাখছি যে আমাদের একটি ছোট্ট টেলিগ্রাম চ্যানেল আছে, এবং সেখানে অনেকেই আছে। তোমরা চাইলে আমাদের সাথে সেখানে জয়েন হতে পারো। সেখানে অনেকে আছে যে জয়েন হয়েছে আমাদের সাথে অলরেডি। আমাদের টেলিগ্রাম চ্যানেল লেটস ক্রিয়েট ত্রিপুরা এক্সাম, সেখানে আমাদের সাথে জয়েনের ক্লাসের সকল আপডেট, নোটিফিকেশন সব কিছু সেখান থেকে সবার আগে পেয়ে যাবে। তো তোমরা যারা আমাদের চ্যানেলকে এখন পর্যন্ত লাইক এবং শেয়ার করে অবশ্যই ফ্রেন্ড করে নেবে, যদি এরকম ক্লাস মিস না করতে চাও। আমরা কিন্তু প্রতিনিয়ত এরকম ক্লাস দিয়ে যাচ্ছি। এখন তো বর্তমানে তো একটি করে ক্লাস দিচ্ছি, বাট আপকামিং ডেজ অবশ্যই আমরা দেবো। বাট আমরা প্রিভিয়াস ডেজগুলোতে অনেক দিন গিয়েছি যে 4টি করে ক্লাস, 5টি করে ক্লাসও দিয়েছি, কিন্তু তোমরা যারা দেখোনি অবশ্যই দেখে নেবে, আমাদের সেসব ক্লাসগুলো প্লেলিস্টে আছে। সো ফ্রেন্ড, তার সাথে তোমাদের প্রতিদিনের মতো নমস্কার এবং ওয়েলকাম টু আওয়ার চ্যানেল লেটস ক্রিয়েট ত্রিপুরা এক্সাম। চলো ফ্রেন্ড, বলতে পারছি স্যার কোথায় যাব? চলো আমরা ক্লাস করি, শুরু করি। আর কোথায় যাব বলো? চলো কোয়েশ্চেন নাম্বার 1 করো, তোমরা ট্রাই করো। কোয়েশ্চেন নাম্বার 1-এর সঠিক উত্তর কী হবে? অনেকে বলতে হবে স্যার আচ্ছা কোয়েশ্চেন না পড়ে সঠিক উত্তর? প্রথম তো কোয়েশ্চেন তো বলুন, তারপরে সঠিক উত্তর দেবো। আচ্ছা চলো তাহলে কোয়েশ্চেনটি পড়া যাক। নদী প্রধানত কয় ধরনের কাজ করে থাকে ফ্রেন্ড? যে নদী প্রধানত কয় ধরনের কাজ করে থাকে? যারা ডিসকাশনটি শুনেছো তারা অবশ্যই করতে পারবে। এখন যদি সবাই মিস করো, সবাইকে অবশ্যই স্ট্রিক্ট পানিশমেন্ট থাকবে যদি কেউ মিস করতে দেখি, ভুল করতে দেখি। হোপফুলি যারা ডিসকাশন শুনেছো তারা করতে পারবে সবাই অ্যান্সার। যারা করতে পারছো না, দ্যাট মিনস কি তোমরা ডিসকাশনটা পছন্দ করেনই। তো ফ্রেন্ড, আমরা ডিসকাশনটা তার জন্য নিয়ে আসছি তোমরা যাতে কোরিলেট করতে পারো, তাহলে কিন্তু সেই নদীর কাজ বলতে পারবে। আশা করবো আজকের পরে কিন্তু তোমরা নদীর কাজ সম্বন্ধে কারোর ভুল হবে না যদি এক্সামে সেরকম কোয়েশ্চেন আসে। কোয়েশ্চেন নাম্বার 1-এর সঠিক উত্তর হবে যে ফ্রেন্ড আমাদের অপশন সি। অপশন সি হবে না সঠিক উত্তর? হ্যাঁ, আরে স্যার কি বলেন অপশন সি? আপনি বলেছেন যে নদীর কাজকে 3 ভাগে ভাগ করা হয়েছে। সেই 3 ভাগ হলো যে ক্ষয় সাধন, বহন এবং অবক্ষেপণ। তাহলে সি কীভাবে হলো? সো নো ফ্রেন্ড, ইউ আর অল রাইট, যে আমাদের সি হবে না। সি কেমনি কীভাবে হতে পারে? আমাদের অপশন বি হবে সঠিক উত্তর। সে নদীর প্রধানত কাজকে 3 ভাগে ভাগ করা হয়েছে। কিন্তু যারা সি আনসার করতে যাচ্ছ তাদেরকে বলে দিলাম আর কি। সো আমাদের রাইট অ্যান্সার হবে কিন্তু অপশন বি, যে নদীর নদীর কাজকে 3টে ভাগে ভাগ করা হয়। আবার বলে দিচ্ছি, তার মধ্যে একটি হলো যে ক্ষয়সাধন, বহন এবং অবক্ষেপণ। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 2, কোনটি ভারতের নিত্যবহ নদী? যে নিচের কোনটি ভারতের নিত্যবহ নদী হিসেবে পরিচিত? এখন বলতে পারো যে আমরা কিন্তু অলরেডি ডিসকাশন করেছি যে কোনটি ভারতের নিত্যবহ নদী। সো ফ্রেন্ড, সেক্ষেত্রে বোঝানো হয় যে ভারতের নদীগুলির মধ্যে যে গঙ্গা নদী, কিন্তু গঙ্গা নদীর মধ্যে আমরা 3টি সেই গতিপথ দেখতে পাই। সেই 3টি গতিপথ হলো যে উচ্চগতি, মধ্যগতি এবং নিম্নগতি। সেই 3টি দেখতে পাই। এবং গঙ্গা নদীকে বলা হয় যে সবচেয়ে আদর্শ নদীর উদাহরণ। তো
তো সেক্ষেত্রে আমাদের সঠিক উত্তর হবে যে নিত্যবহ নদীর কথা যদি বলা হয় তাহলে অপশনে। অ্যাকচুয়ালি মাঝে মধ্যে ফ্রেন্ড যে ক্লাসে ফাইজলামি করা দরকার না, একটু দুষ্টামি করা দরকার, তাহলে সেক্ষেত্রে তোমাদেরও ক্লাসে মনে লাগবে। যদি ফ্রেন্ড জাস্ট কোয়েশন আনসার বলি তাহলে কিন্তু তোমাদেরও ভালো লাগবে না, যে স্যার কি এসব তো আমরা নেট থেকেও পড়তে পারি, এসব তো নেটের মধ্যে অ্যাভেলেবেল। যদি আপনি এক্সট্রা কিছু না বলেন তাহলে আমরা ক্লাসে এসে লাভ কি? সো ফ্রেন্ড, আমরা অবশ্যই চাইবো যে ক্লাসটি ইন্টারেস্টিং করার জন্য, তার জন্য তোমরা অবশ্যই বলবে, কমেন্ট সেকশনে কমেন্ট করবে, যাতে ক্লাসটি ইন্টারেস্টেড হয়, অন্যরা যাতে মোটিভেট হয় যে ক্লাস করতে। সো কোয়েশ্চন নাম্বার 3 সঠিক উত্তর কী হবে যে ফ্যান? কোন নদী বদ্বীপের আকৃতি পাখির ন্যায়ের কোন নদী বদ্বীপের আকৃতি পাখির পায়ের মতো? নিচের 3 নম্বর কোয়েশ্চন সঠিক উত্তর কী হবে? কোন নদী বদ্বীপের আকৃতি, যে আমরা পড়েছি নদী বদ্বীপ সৃষ্টি করে কখন? যখন তার নিম্নগতি চলে তখন সে অবক্ষেপণ তৈরি করে। সেই নদীর প্রধান কাজ হয় যে অবক্ষেপণ করা। এখানে আমাদের কোয়েশ্চন কিন্তু সেটা বলা হচ্ছে না, সেটা বলছে কি যে কোন নদী বদ্বীপের আকৃতি পাখির পায়ের মতো, বদ্বীপের আকৃতি পাখির পায়ের মতো দেখায়? নীলনদ, গঙ্গা, ব্রহ্মপুত্র এবং মিসিসিপি। কি হবে যে সঠিক উত্তর? সো সঠিক উত্তরটি হবে যে আমাদের যে অপশন ডি, যে মিসিসিপি। যে মিসিসিপি নদীর বদ্বীপ এর আকৃতি পাখির পায়ের মতো দেখায়। অনেকে বলতে পারে যে স্যার আচ্ছা আপনি বলেছেন যে ভারতবর্ষের সেই নদীগুলির মধ্যে গঙ্গা নদীরই যে মধ্যে 3টি পর্যায় দেখতে পাওয়া যায়, এবং গঙ্গা নদীকে আদর্শ নদীর কথা বলা হয়। কারণ আদর্শ নদী বলা হয় কেন? কারণ তার মধ্যে আমরা তিনটি এবং নদীর সেই আদর্শ নদীর সেই তিনটি ভাগে কিন্তু আমরা দেখতে পাই, তার জন্য গঙ্গা নদীকে আদর্শ নদী বলা হয়। এখন বলতে পারি স্যার শুধু গঙ্গা নদীকে কি পৃথিবীর মধ্যে আদর্শ বলে না, তাছাড়া অন্যান্য নদীগুলোও আছে? সো ফ্রেন্ড, আছে, অন্যান্য নদীগুলো আছে, তার মধ্যে একটি হলো হচ্ছে নীলনদ, মিসিসিপি, সেগুলো কিন্তু আদর্শ নদী উদাহরণ, সেগুলোর মধ্যে কিন্তু সেই 3টি গতি দেখতে পাওয়া যায়। নেক্সট কোয়েশ্চন নাম্বার 4, কোনটি নদীর যান্ত্রিক ক্ষয় নয়? যদি যান্ত্রিক ক্ষয়ের কথা বলা হবে, যদি বলা হয় তাহলে কোনটি হবে সঠিক উত্তর, যে কোনটি নদীর যান্ত্রিক ক্ষয় নয়? কোয়েশ্চন নাম্বার 4, এখানে যান্ত্রিক ক্ষয়ের কথা বলা হচ্ছে। আশা করি তোমরা বুঝবে যে যান্ত্রিক ক্ষয় বলতে কি বোঝানো হচ্ছে। সো ফ্রেন্ড, কোনটি হবে যান্ত্রিক ক্ষয়? যেগুলো নদী ক্ষয় করে চলে যখন তার নদী যে উচ্চগতি চলে, উচ্চগতি, মধ্যগতি এবং নিম্নগতি, সেক্ষেত্রে নদীর মধ্যে আমরা 3টি কাজ দেখতে পাই, যে ক্ষয়সাধন, বহন এবং অবক্ষেপণ। সো সেক্ষেত্রে সঠিক উত্তরটি কী হবে? যে নিচের কোনটি যান্ত্রিক ক্ষয় নয়? সো ফ্রেন্ড, দ্রবণ কিন্তু যে যান্ত্রিক ক্ষয় নয়, অপশন সি, যে দ্রবণ কখনো যান্ত্রিক ক্ষয় নয়। সেক্ষেত্রে অবঘর্ষণ, ঘর্ষণ এবং জলপ্রবাহজনিত সেগুলো কিন্তু যে যান্ত্রিক ক্ষয়, সেগুলোর মাধ্যমে কিন্তু যে নদীর পার্শ্ববর্তী এলাকা কিন্তু ক্ষয় করে চলে, বা দ্রবণ কিন্তু সেক্ষেত্রে ক্ষয় নয়, দ্রবণকে আমরা যান্ত্রিক ক্ষয় বলতে পারি না। নেক্সট কোয়েশ্চন নাম্বার 5, হুগলি নদীর নয়াচর কোনটির উদাহরণ? যে হুগলি নদীর নয়াচর নিচের কোনটি উদাহরণ হবে? কোয়েশ্চন নাম্বার 5 এর সঠিক উত্তর কী হবে? অনেকগুলো কোয়েশ্চন থাকবে, তোমরা সেগুলো বলার কিছু থাকে না, তোমরা অবশ্যই চাইবে যে সেগুলো মেমোরাইজ করে নিতে ফ্রেন্ড। সো কোয়েশ্চন নাম্বার 5 এর সঠিক উত্তর কী হবে? কোয়েশ্চন নাম্বার 5 এর সঠিক উত্তর কী হবে? কোয়েশ্চন নাম্বার 5 এর সঠিক উত্তর হবে যে অপশনে যে মিড চ্যানেল বার, দি মিড চ্যানেল বার। হুগলি নদীর নয়াচর কোনটি উদাহরণ হবে? যে মিড চ্যানেল বার। নেক্সট কোয়েশ্চন নাম্বার 6, যে কোন প্রক্রিয়ায় নদীর তলদেশ যে নিচের কোন প্রক্রিয়ায় নদীর তলদেশ দিয়ে স্রোতের টানে ছোট ছোট সেই নুড়ি নিচের দিকে নেমে আসতে থাকে? নিচের কোন প্রক্রিয়ায় হবে? নদীর তলদেশ দিয়ে আমরা স্রোত দেখতে পাই। অনেক সময় দেখবে যে নদীর উপরে দিয়ে তো কোনো স্রোত দেখতে পাওয়া যায় না, বাট নদীর কিন্তু তলদেশ দিয়েও কিন্তু অনেকটা স্রোত দেখতে পাওয়া যায়। সেক্ষেত্রে আমাদের কোয়েশ্চন যে নদীর তলদেশ দিয়ে স্রোতের টানে ছোট ছোট সেই নুড়িগুলা নিচের দিকে নেমে আসে, সেটি কোন প্রক্রিয়ার মাধ্যমে? দ্রবণ, ভাসমান, লাফাদান এবং আকর্ষণ। সেটি কি হবে সঠিক উত্তর? কোয়েশ্চন নাম্বার 6। কোয়েশ্চন নাম্বার 6 এর সঠিক উত্তর কি হবে? সো দ্যাট ইজ হবে যে ফ্রেন্ড, যে আকর্ষণ প্রক্রিয়া। আকর্ষণ প্রক্রিয়ায় কিন্তু সেসব কিছু হয়ে থাকে, যে আকর্ষণ প্রক্রিয়ায় যে নদীর সেই তলদেশ দিয়ে যে স্রোতের টানে কিন্তু সেই ছোটো ছোটো সেই নুড়িগুলো নিচের দিকে নেমে আসতে থাকে। নেক্সট কোয়েশ্চন, নিচের কোন গতিতে নিম্নক্ষয় সর্বাধিক হয়? যে নিচের কোন গতিতে নিম্নক্ষয় সর্বাধিক হয়? উচ্চগতি, মধ্যগতি এবং নিম্নগতি। কোয়েশ্চন নাম্বার 7, নিম্নক্ষয় নদীর যদি আমরা নিম্নক্ষয়ের কথা বলি তাহলে নিচের কোন গতিতে হবে? আমরা বলেছি যে একমাত্র ক্ষয় কোন গতিতে বেশি হয়, তাহলে তোমরা আশা করি পারবে।
যারা ডিসকাশনটি দেখেছো, সামনের জায়গাটি দেখেছো, যে সামনে দিয়ে 5-6 মিনিট কথা বলেছি, যদি সেই জায়গাটি ভালো করে দেখে থাকো অবশ্যই করতে পারবে। কোশ্চেন নাম্বার 7, কোশ্চেন নাম্বার 7 সঠিক উত্তর কী হবে? নিচের কোন গতিতে নিম্ন ক্ষয় সর্বাধিক? এখানে ক্ষয় কথা বলা হচ্ছে, তাহলে কী হতে পারে সঠিক উত্তর? যে উচ্চ গতি, উচ্চ গতিতে আমরা পড়েছি সবচেয়ে বেশি ক্ষয় কার্য হয়, তাহলে অপশন এই সঠিক উত্তর হবে। তাহলে কি হবে 7-এর এ, যে নিচে কোন গতিতে নিম্নক্ষয় সর্বাধিক হয়? ইয়েস, নিম্নক্ষয় বা উচ্চক্ষয়, সেক্ষেত্রে যাই কিছু বলো একমাত্র উচ্চ গতিতে সেসব কিছু কিন্তু হয়ে থাকে বেসিক্যালি। নেক্সট কোয়েশন, নদীর কোন গতিতে সঞ্চয় কার্য সর্বাধিক হয়? ইয়েস, কোয়েশন নাম্বার 8। কোয়েশন নাম্বার 8 আশা করি কেউ ভুল করবে না, কেউ ভুল করবে না। কোয়েশন নাম্বার 8, কোয়েশন নাম্বার 8 কেউ ভুল করবে না। কিন্তু আজকের ক্লাসটি কিন্তু যারা টিআরবিটি জিআরবিটি যারা দিচ্ছ সবার জন্য কিন্তু ইম্পর্টেন্ট। এক কথা, যাদের এক্সামের মধ্যে জিওগ্রাফি আছে তারা সবাই দেখতে পারো আজকের ক্লাসটি, ঠিক আছে? সো ফ্রেন্ড, আমাদের সঠিক উত্তর কী হবে? সো ফ্রেন্ড, যারা যারা এখন পর্যন্ত যে স্টাডিটা, তোমাদের স্টাডি নিয়ে কিন্তু কি বলবো, যে সিরিয়াস হওনি এখনও, তোমরা দেখেছো যে রিসেন্টলি কিন্তু এসএসসি কিন্তু ডিক্লেয়ার করে দিয়েছে তার এক্সামের ডেট, আগস্টে তারা করতে যাচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্ট। সো যদি সেরকমটা যদি চলে, যেহেতু সেন্ট্রাল গভর্নমেন্ট যদি তারা এক্সাম নিতে পারে, অফকোর্স কিন্তু স্টেট গভর্নমেন্টও নেবে, তোমরা সেরকমটা ভাবতে পারো। সো সেরকমটা পজিটিভিটি রাখবে, সেরকমটা থটস রাখবে যে এক্সাম হতে পারে, তারা কিন্তু আগস্টে নিতে পারে। তো অবভিয়াসলি স্টেট গভর্নমেন্টও নিতে পারে আগস্টে, স্টেট গভর্নমেন্ট সেভাবে নিতে পারে, বা আগস্টে পরের মাসে নিতে পারে। তো সেরকমটা প্ল্যান করে চলবে কিন্তু। তো যারা যারা এখনও আসছো না, ক্লাস দেখছো না, অবশ্যই ফ্রেন্ড রেডি হয়ে নাও, কারণ যদি যেহেতু এক্সাম দিবে, যদি মনে করো যে দেবে এক্সাম, তাহলে আর ডিলেমি চলবে না ফ্রেন্ড। সো কোয়েশ্চেন নাম্বার 8 সঠিক উত্তর কী হবে? নদীর কোন গতিতে সঞ্চয় কার্য সর্বাধিক হয়? সেটা তোমরা জানো অলরেডি, তো কেউ আশা করবো যে ভুল করনি, যে সঠিক হবে অপশন সি, নিম্ন গতি। নিম্ন গতিতে যে সঞ্চয় কার্য সবচেয়ে হয়, যেটাকে আমরা জানি যে অবক্ষেপণ। নেক্সট কোয়েশ্চন, নদীর কোন গতিতে বহন ও অবক্ষেপণ একসঙ্গেই ঘটে থাকে? যে নদীর কোন গতিতে বহন এবং অবক্ষেপণ একসঙ্গে ঘটে থাকে? উচ্চ গতি, মধ্যগতি এবং নিম্ন গতি। কোয়েশ্চেন নাম্বার 9 সঠিক উত্তর কী হবে? এইসব কোয়েশনগুলো যদি আবার ভুল করো, মিস করো, তাহলে কিন্তু তোমরা অনেক বড় ভুল করছো ফ্রেন্ড। যদি প্রথম ক্লাসটি ভালোভাবে কেউ না দেখে থাকো, অবশ্যই যাও রিভাইজ করো। ইউটিউবের মধ্যে একটা ফেসিলিটি কি তোমরা রিভাইজ করে কিন্তু প্রথম থেকে আবার দেখতে পারবে। তো অবশ্যই প্রথম থেকে দেখে আসবে। যারা এখান 9 নম্বর কোয়েশন থেকে স্টার্ট করছো, তারা অবশ্যই বলবো যে প্রথম থেকে দেখে আসো গিয়ে প্রথম থেকে, না হলে কিন্তু ক্লাসটি বুঝবে না। সো ফ্রেন্ড, কোয়েশন নাম্বার 9 সঠিক উত্তর কী হবে? আমরা যে প্রথমে যে 8-10 মিনিট যে ডিসকাশন করেছি, সেটা শুধু বেসলেস ডিসকাশন নয়। তো যারা প্রথম থেকে দেখেছো তারা তো অবশ্যই বুঝবে। কোয়েশ্চেন নাম্বার 9 সঠিক উত্তর কী হবে? নদীর কোন গতিতে বহন ও অবক্ষেপণ সবচেয়ে একসঙ্গে ঘটে সবচেয়ে বেশি? তো দ্যাট ইজ হবে যে মধ্যগতি। মধ্যগতিতে কিন্তু বহনও হয়, অবক্ষেপণও হয়, আমরা পড়েছি সেটা। মধ্যগতিতে সেক্ষেত্রে করে, মধ্যগতিতে কিন্তু অবক্ষেপণও কিছু পরিমাণ করে আমরা, বাট নিম্নগতিতে সবচেয়ে এক্সট্রিম পরিমাণে করে, সবচেয়ে বেশি পরিমাণে যদি অবক্ষেপণের কথা বলা হয় তাহলে নিম্নগতিতে করে। বাট উচ্চগতিতে মনে রাখবে যে কখনো কিন্তু অবক্ষেপণ করে না ফ্রেন্ড, উচ্চগতিতে কখনো কিন্তু অবক্ষেপণ করে না। উচ্চগতিতে যাতে জাস্ট ক্ষয় কার্য করে, ক্ষয় কার্য চালিয়ে যায়। নদী তার 3টি কাজ করে আমরা পড়েছি। নদী তার যাত্রাপথে সাধারণত 3 রকম কাজ করে থাকে, তার মধ্যে একটি হলো যে ক্ষয় সাধন, বহন এবং অবক্ষেপণ। সেই প্রক্রিয়ায় যে নদী তার ক্ষয় কার্য করে থাকে এবং সেভাবে কিন্তু তার ভূমিরূপের পরিবর্তন ঘটায়, সাধন করে নদী তার। তো কোয়েশ্চন নাম্বার 9 সঠিক উত্তর যে অপশন বি। নেক্সট কোয়েশ্চন 10, শিলাখণ্ডগুলি পরস্পরের সাথে সংঘর্ষে যে ক্ষয় হয় তাকে কি বলে? যে আমরা পড়েছি যে নদীর মধ্যে সেই ক্ষয়, নদী যখন তার জলপ্রবাহ প্রবাহিত হয় সেই ক্ষেত্রে কিন্তু সে তার সাথে কিন্তু প্রচুর পরিমাণে যে বিভিন্ন শিলা কিন্তু তার সাথে নিয়ে চলে যায়, যেগুলো আমরা পড়েছি যে বহন করে নিয়ে যায়। সেই বহনের ক্ষেত্রে কিন্তু তার মধ্যে কিন্তু অনেকগুলো শিলাখণ্ড দেখতে পাওয়া যায়। এখানে কোয়েশ্চন নাম্বার 10, যে শিলাখণ্ডগুলি পরস্পরের সাথে সংঘর্ষে যে ক্ষয় হয় তাকে কি বলে? অবঘর্ষণ, ঘর্ষণ এবং দ্রবণ। সেক্ষেত্রে কী হতে পারে? কোয়েশ্চন নাম্বার 10 যারা প্রথম থেকে দেখেছো তারা আশা করি কোয়েশ্চন নাম্বার অপশন সি কিন্তু কেউ আনসার করবে না, যে দ্রবণ। দ্রবণ তো হতেই পারে না, দ্রবণ কীভাবে হবে? এখানে শিলাখণ্ডগুলি কথা বলা হচ্ছে, যে শিলাখণ্ডগুলি পরস্পরের সাথে সংঘর্ষে যে ক্ষয় হয়, তাহলে সেটা কি অবঘর্ষণ হবে এবং ঘর্ষণ হবে? সি হবে কোয়েশ্চন নাম্বার 10 সঠিক উত্তর। তো সেটা হবে যে ঘর্ষণ। যে ঘর্ষণের ফলে কিন্তু সে কিছু হয়ে থাকে, শিলাখণ্ড পরস্পরের সাথে সংঘর্ষে যে ক্ষয় হয় তাকে বলে যে ঘর্ষণ বলা হয়। নেক্সট কোয়েশ্চন। সো ফ্রেন্ড, অবশ্যই বলবে যে আমাদের ক্লাসগুলো কীরকম লাগছে, আমাদের ক্লাসগুলো কীরকম লাগছে অবশ্যই বলবে। আমরা তোমাদের জন্য কিন্তু আমাদের থেকে বেস্ট ট্রাই করছি, যত ভালোভাবে দেওয়া যায়, যত ভালোভাবে তোমাদেরকে বোঝানো যায়। আমরা যতটা বুঝি, আমরা যতটা
শিখছি প্রত্যেকদিন, অ্যাকচুয়ালি সেইভাবে তোমাদের কিন্তু শেখাচ্ছি। অ্যাকচুয়ালি আমরাও প্রত্যেকদিন পড়ছি তোমাদেরকে, তোমাদের জন্য শেখানোর জন্য আমরাও সেইভাবে পড়ছি, যাতে আমরাও রিভাইজ করে আসছি, হোমওয়ার্ক স্টাডি করে আসছি, তারপরে তোমাদের কিন্তু সেভাবে নিয়ে আসছি, যাতে তোমাদেরকে অন্তত কিছু না কিছু শেখানো যায়। আমরা আমাদের থেকে বেস্ট দিতে ট্রাই করি। ইভেন সেটা নয় কিন্তু ফ্রেন্ড যে আমরা উইদাউট হোমওয়ার্কে চলে আসছি যে ক্লাস করাতে, জাস্ট কোয়েশ্চেন বানালাম এবং নিয়ে আসলাম। আমরা তার আগেও অনেকটা হোমওয়ার্ক করে নিয়ে আসছি তোমাদের জন্য, যাতে তোমাদেরকে সেইভাবে এক্সপ্লেন করতে পারি। তোমরা জানো অলরেডি, তোমরা টিচার হতে যাচ্ছ সবাই জানো যে টিচার কিন্তু অল টাইম লার্নার হয়, অল টাইম স্টুডেন্ট, যে হোল লাইফ সে স্টুডেন্টেই থাকে। একজন টিচারের কিন্তু হোল লাইফ স্টুডেন্ট থাকে। তো সেক্ষেত্রে আমরা সবাই স্টুডেন্ট, তোমরা যেভাবে স্টুডেন্ট আমরাও স্টুডেন্ট, আমরাও সেইভাবে স্টুডেন্টের মতো যে পড়াশোনা করে রাত জেগে পড়াশোনা করে সেমভাবে তোমাদের জন্য সকাল বা বিকালে নিয়ে আসছে সেই ক্লাসগুলো। সব ফলে তোমরা আমাদের যদি হার্ডওয়ার্ককে পছন্দ করো, অবশ্যই যারা যা এখন মতো লাইক করছো না অবশ্যই করে দেবে, যাতে আমরা মোটিভেট হই সেরকম ক্লাসগুলো করতে। তাছাড়া তোমরা যদি লাইক করো তাহলে কিন্তু এইসব ক্লাসগুলো কিন্তু অন্যান্য মানুষদেরও দেখতে পাবে, তখন ইউটিউব কিন্তু অন্যান্য মানুষের কাছেও নিয়ে যাবে সেসব ক্লাসগুলো, যে তারা লাইক করেছে ক্লাসটি, মিস যে ক্লাসগুলো অবভিয়াসলি ভালো কিছু করিয়েছে বা ভালো কিছু বলেছে, অবভিয়াসলি তার জন্য অন্যান্য মানুষগুলো দেখা দরকার। তো সেভাবে নিয়ে যাবে অবশ্যই, তার জন্য বলে যে প্রত্যেকটা সময় তোমরা সেগুলো করবে। ফ্যান কোশ্চেন নাম্বার 11 সঠিক উত্তর কী হবে? যে নদীর গতিবেগ দ্বিগুণ বৃদ্ধি পেলে বহন ক্ষমতা কত গুণ বাড়তে থাকে? ইয়েস, তোমরা সেটা করেছো, সঠিক উত্তর হবে যে ফ্রেন্ড অপশন ডি। কিন্তু সেক্ষেত্রে যদি দ্বিগুণ বৃদ্ধি পায় তাহলে 64 গুণ বৃদ্ধি পাবে। ইয়েস, নদী কিন্তু তার যদি ক্ষমতা দ্বিগুণ বৃদ্ধি পায় সেক্ষেত্রে তার কাজ করার ক্ষমতা সেক্ষেত্রে 64 গুণ বৃদ্ধি পাবে। কোশ্চেন নাম্বার 11 সঠিক উত্তর হবে যে অপশন ডি, 64 গুণ। ইয়েস ফ্রেন্ড। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 12, একটি আদর্শ নদীর কয়টি গতি বর্তমান থাকে? ইয়েস, এইসব কোশ্চেন তো কারো ভুল হবে না, এইসব কোশ্চেন তো টেটের কাছে আসে, তোমরা আশা করি ফাটিয়ে দিয়ে আসবে সবাই। স্যার এইসব কোশ্চেন আসছে মানে কি আমরা আমাদের মার্ক 100% কনফার্ম যে পাবোই। কি বলো, এইসব কোশ্চেন কি তো কেউ কারো মিস হবে? হোপফুলি যে কারো মিস হবে না, সেসব কোশ্চেনগুলো তোমরা সবাই করতে পারবে। আর এইসব কোয়েশন নিয়ে যদি ডাউট থাকো তাহলে তো আর কিছু করাই নাই, তাহলে আমরা ক্লাসগুলো বেসলেস হয়ে যাবে ফ্রেন্ড, যদি এইসব কোয়েশনগুলো কেউ যদি মিস করো। সো কোয়েশন নাম্বার 12 সঠিক উত্তর হবে যে ফ্রেন্ড ইয়েস, দ্যাট ইজ, থাক বলবোই না আনসার, তোমরা সবাই করে নিয়েছো, ঠিক আছে না? আনসার না বললে তো চলবে নাকি? সো চলো বলে দিই, না হলে অনেকে রাগ করবে, স্যার কি দিস ইজ নট রাইট, আপনার আনসারই বলেননি। সো কোয়েশন নাম্বার 12 সঠিক উত্তর হবে যে অপশন বি, যে তিনটি নদী, একটি আদর্শ নদীর তিনটি গতি বর্তমান থাকে। আমরা সেই আদর্শ নদীর কথা যদি বলা হয় তো ভারতবর্ষের সেই নদীগুলির মধ্যে গঙ্গা নদী কিন্তু সেই তিনটি পর্যায়ে দেখা যায়, যে গঙ্গা নদীকে আদর্শ নদী বলা হয়। গঙ্গা যদি আদর্শ নদীর কথা বলা হবে, যদি বলা হয় যে ফ্যান গঙ্গার আদর্শ নদীগুলা বা আদর্শ সেই নদীর তিনটি ভাগ আমরা কোথায় কোথায় দেখতে পাই। সেই গঙ্গার ফ্যান আদর্শ বলতে বোঝায় যে গঙ্গার সেই নদীপথের সেই তিনটি ভাগ, তার মধ্যে হলো যে উচ্চগতি, মধ্যগতি এবং নিম্নগতি। যদি উচ্চগতি কথা বলা হয় সেটি শুরু হয় যে গাঙ্গেত্রী থেকে হরিদ্বার পর্যন্ত, যে গঙ্গোত্রী থেকে হরিদ্বার পর্যন্ত গঙ্গা সেই উচ্চগতি চলে, এবং হরিদ্বার থেকে সেই রাজমহল পর্যন্ত গঙ্গার মধ্যগতি, এবং রাজমহল থেকে সেই বঙ্গোপসাগর গিয়ে যে পতিত হয় গঙ্গা, সেখানে গঙ্গার নিম্নগতি চলে। সো ফ্রেন্ড, সো নদী তার সেই গতিপথে ক্ষয়সাধন, পরিবহন এবং সঞ্চয় কার্যের দ্বারা কিন্তু নানা রকম ভূমিরূপের সৃষ্টি করে। আমরা সেই বঙ্গোপসাগর এলাকায় বা সেই এলাকায় কিন্তু আমরা অনেক ব্যাপার জমি দেখতে পাই, যেগুলো সে গঙ্গা সে চলাকালীন সে তার অবক্ষেপণ করতে শুরু করে, লাস্ট পর্যায়ে গিয়েছে নিম্নগতিতে। নেক্সট কোয়েশন, কোয়েশন নাম্বার 13, নদীর পার্বত্য ও সমভূমি প্রবাহের সন্ধিস্থলে সৃষ্টি ভূমিরূপ। যে নদীর পার্বত্য ও সমভূমি প্রবাহের সন্ধিস্থলে সৃষ্টি ভূমিরূপের কি বলা হয়, সেটাকে কি বলা হয়? কোয়েশন নাম্বার 13, তো সেটাকে বলা হয় যে কোয়েশন নাম্বার 13 সঠিক উত্তর হবে নদীর পার্বত্য ও সমভূমি প্রবাহে সন্ধিস্থলে সৃষ্টি ভূমিরূপ হলো যে পলল ভজনী, যে অপশন সি হবে সঠিক উত্তর, যে পলল ভজনী। নেক্সট কোয়েশন, কোয়েশন নাম্বার 14, কোয়েশন নাম্বার 14 খুবই গুরুত্বপূর্ণ কোয়েশন, কিন্তু ইম্পর্টেন্স কোয়েশন। কিভাবে? যে কোন সূত্রের দ্বারা নদীর গতিবেগের সঙ্গে তার বহন ক্ষমতার সম্পর্ক বোঝানো হয়? যে নিজের কোন সূত্রের দ্বারা যে নদীর গতিবেগের সঙ্গে তার বহন ক্ষমতার সম্পর্ক সেগুলো বোঝানো হয়, নিচে কোন সূত্রের দ্বারা হবে সেটি? কোয়েশন নাম্বার 14। সো কোয়েশন নাম্বার 14 সঠিক উত্তর কী হবে? দ্যাট ইজ দ্য অপশন এ।
ষষ্ঠঘাতের সূত্র, ষষ্ঠঘাতের সূত্র দ্বারা কিন্তু সেগুলা যে বোঝানো হয়, গতিবেগের সঙ্গে তার বহন ক্ষমতার সম্পর্ক, সেগুলো ষষ্ঠঘাতের সূত্রের দ্বারা বোঝানো। তোমরা জানো যে ফ্রেন্ড, আমরা এস্টেডেও কিন্তু যে প্রিভিয়াস ইয়ার ক্লাসগুলো করাচ্ছি, আমরা প্রিভিয়াস ইয়ার ক্লাসগুলো তো ব্যাক টু ব্যাক কিন্তু অনেকগুলো দিয়েছি। যারা দেখছো না অবশ্যই দেখবে, চ্যানেল ভিজিট করে। তো এরকম পরিস্থিতি কিন্তু ফ্রেন্ড, তোমরা যদি তোমাদের সময়টাকে যে এইভাবে যদি যে রাইট ওয়ে কাজে লাগাও, অবভিয়াসলি যে যখন সিচুয়েশন আন্ডার কন্ট্রোলে আসবে এবং যখন তোমরা এক্সাম দিতে যাবে, তখন তোমরা বুঝবে যে তোমরা যে সময়টাকে কাজে লাগিয়েছো সেটা কতটা তোমাদের জন্য ফ্রুটফুল হয়েছে, যে হেল্পফুল হয়েছে। তো অবশ্যই সেটা তো আজকে তো বুঝতে পারবে না যে তোমরা যে আমাদের ক্লাসে আধা ঘন্টা সময় দিচ্ছ প্রত্যেক দিন, সেই সময়টা কতটা ফ্রুটফুল সেটা তো আজকে অনেকে হয়তো বা রিয়েলাইজ করবে না, তার জন্য অনেকে লাইক করছো না। দেখি যে ক্লাস তো বেশি সংখ্যক মানুষ করো, তার থেকে 25% মানুষ লাইক করো না। দ্যাট মিনস কি, তোমরা সেটা রিয়েলাইজ করবে যখন এক্সাম দিতে গিয়ে, না স্যার তারা যে ক্লাসগুলো করিয়েছিল, আমরা যেসব ক্লাসগুলো করেছিলাম সেগুলো আজকে কাজে দিয়েছে অন্তত, তো সেটাগুলো তখন রিয়েলাইজ করবে। না হলে তখনই ছোট্ট করে এসে লাইক দিয়ে যেও আবার, যদি এখন না করতে পারো। সো ফ্রেন্ড, কোয়েশ্চেন নাম্বার 15 সঠিক উত্তর কী হবে? শুষ্ক অঞ্চলে গিরিখাত কি নামে পরিচিত? কোয়েশ্চেন নাম্বার 15। সো কোয়েশ্চেন নাম্বার 15 সঠিক উত্তর হবে যে শুষ্ক অঞ্চলে গিরিখাত কি নামে পরিচিত? সেই গিরিখাত। সো ফ্রেন্ড, কী হবে সঠিক উত্তর? যে শুষ্ক অঞ্চলে গিরিখাত কি নামে পরিচিত। তোমরা জানো যে ফ্রেন্ড, গিরিখাত কীভাবে সৃষ্টি হয়? যে গিরিখাত কীভাবে সৃষ্টি হয় তোমরা সেটা জানো নি? জানো কি না যে ফ্রেন্ড, গিরিখাত সৃষ্টি হয় সেইভাবে যে পর্বতের সেই পাদদেশ থেকে যেভাবে নদী তার সৃষ্টি হয়, নদী তার উচ্চগতি নিয়ে যেভাবে ক্ষয়সাধন করে, তো ক্ষয়সাধন করে সেগুলা কিন্তু তার একটা সময় পরে নিচের দিকে পড়তে শুরু করে। সো সেই ক্ষয়কাজ করে এবং সেটাকে যে নদীর দুপাশে ইংরেজিতে বি অক্ষরের উপত্যকায় তরি সৃষ্টি করে, এবং তখন সময় যে ক্ষয়কাজ যে নদী যে তার ক্ষয়কাজ সেগুলো নিয়ে আসছে, বাট যেহেতু তার অনেক উপর থেকে সেগুলো নিয়ে আসছে বা উচ্চ গতিতে সেগুলো নিয়ে আসছে সেই উচ্চভূমি থেকে, তখন সেগুলো কিন্তু সে জমা করতে পারে না, এবং সেগুলা জমা করতে না পারা সেগুলা নিয়ে কিন্তু সে নিচের দিকে চলে আসছে সেগুলা, এবং চলে আসার কারণে কিন্তু যে নদী তার উপর থেকে নিচের দিকে নামার কারণে কিন্তু সেখানে সে নিচের মধ্যে কিন্তু সে গিরিখাতের সৃষ্টি হচ্ছে, যে একেবারে নিচে নামার জন্য, কারণ সে সেগুলো কিন্তু অবক্ষেপণ করতে পারছে না। কি করতে পারছে না? যে অবক্ষেপণ, সে যে ক্ষয় করে নিয়ে আসছে দুই পাশ দিয়ে যে উচ্চগতি নিয়ে, সেগুলাতে যেহেতু সে কোনো জায়গাতে রাখতে পারছে না, তো তার জন্য সে নিচের দিকে পড়ে যাচ্ছে এবং সেখানে গিরিখাতের সৃষ্টি করছে। কারণ সেখানে মধ্যে দেখা গিয়েছে উপরে সেই কঠিন শিলার নিচে কিন্তু কোমল শিলা রয়েছে, সেই কোমল শিলাগুলো ক্ষয় পেয়ে সো কঠিন শিলার উপর থেকে জল নিচের দিকে পড়ার কারণে সেক্ষেত্রে কিন্তু সেই জায়গার নিচের মধ্যে গিরিখাতের সৃষ্টি হয়। পার্বত্য অঞ্চলে কিন্তু সেসব কিছু দেখা যায় ফ্রেন্ড। আমরা দেখতে পাই যে ঝর্ণাগুলা সেগুলো কীভাবে সৃষ্টি হচ্ছে, সেবার দেখতে যে কঠিন শিলা উপর দিয়ে জলগুলো নিচের দিকে পড়ছে এবং সেখানে নিচে কিন্তু গিরিখাতের সৃষ্টি করছে, এবং সেগুলো কিন্তু সে পার্বত্য উপত্যকায় অঞ্চল কিন্তু দেখা যায়। তো শুষ্ক অঞ্চলে গিরিখাত কী নামে পরিচিত? সেগুলো হবে যে কোয়েশ্চন নাম্বার 15 সঠিক উত্তর যে অপশনে যে কানিয়ন, যে অপশনে হবে সঠিক উত্তর যে কানিয়ন। শুষ্ক অঞ্চলে গিরিখাত কী নামে পরিচিত? দ্যাট ইজ অপশনে কানিয়ন। নেক্সট কোয়েশ্চন, শুষ্ক অঞ্চলে গিরিখাতের আকৃতি কীরূপ হয়? কোয়েশ্চন নাম্বার 16। শুষ্ক অঞ্চলে গিরিখাতের আকৃতি কীরকম হয়? তো ফ্রেন্ড, সেই গিরিখাতের আকৃতি কীরকম হবে? আমরা পড়েছি যে নদী তার দুপাশে সে খাড়া ইংরেজি বি অক্ষরের মতো সে উপত্যকা তৈরি করে, কিন্তু এখানে বলা হচ্ছে কিন্তু তৈরি করা নয়, এখানে বলা হচ্ছে শুষ্ক অঞ্চলে গিরিখাতের আকৃতি কীরকম হয়। কীরকম হয় সে গিরিখাতের আকৃতি? সোজা দেখবে জল নিচের দিকে পড়ে, নিচের দিকে পড়ে কি না? তাহলে কি হতে পারে? BIUT কি হতে পারে? কোয়েশ্চন নাম্বার 16। সো আমাদের কোয়েশ্চনগুলো যারা আজকে ক্লাসে দেখছো, আশা করি এসব কোয়েশ্চন কিন্তু কেউ ভুল করবে না। ভুল করবে কি? কেউ ভুল করবে কি না করবে বলো? আমি দেখতে চাই কে কে বলছো যে স্যার না স্যার শিখতে পেরেছি, আশা করবো যে কখনো ভুল করবো না। সবাই রিপ্লাই করো যে এসব কোয়েশ্চনগুলো কি আর ভুল হবে তোমাদের? যেগুলো আজকে নিয়ে আসছি সেগুলো কি ভুল হবে? হোপফুলি ভুল হবে না ফ্রেন্ড। তাদেরই হবে না যারা প্রথম থেকে দেখেছো এবং কথাগুলো সবগুলো মনোযোগ সহকারে শুনেছো, তাদেরই ভুল হবে না এবং হোপফুলি কখনো ভুলবে না। আর যদি ভুলে যাও অবশ্যই চাইবে যে নেক্সট বার আবার ক্লাসটি দেখে নিতে, তাহলে কিন্তু যে ফ্রেন্ড সব কিছু ক্লিয়ার হয়ে যাবে আবার যদি ভুলে থাকো। সো কোয়েশ্চন নাম্বার 16 সঠিক উত্তর হবে যে আমাদের অপশন বি, যে আয় আকৃতির। কি আকৃতি হয়? যে আয় আকৃতির সৃষ্টি হয়। নেক্সট কোয়েশ্চন, কোন পর্যায়ে নদীতে বি আকৃতি উপত্যকা সৃষ্টি হয়? যে কোন পর্যায়ে নদীতে বি আকৃতি উপত্যকা সৃষ্টি হয়? কোয়েশ্চন নাম্বার 17। ইয়েস, তো এইসব কোয়েশ্চনগুলো তো কেউ ভুল করতে পারো না। কোন পর্যায়ে, আমি আবার পরে তোমাদেরকে হিংস দিয়ে দিচ্ছি যে নদীর কিন্তু শুরু পর্যায়ে কিন্তু
মনে রাখবে শুরু পর্যায়ে কিন্তু নদীর যে বি আকৃতি উপত্যকা সৃষ্টি হয়। শুরু পর্যায়ে কি, যখন নদীতে সেই উপত্যকা অঞ্চল থেকে শুরু হয় এবং উপত্যকা অঞ্চল থেকে যে খুবই যে খাড়া ডাল বেয়ে নিচে নেমে আসার সময় কিন্তু সে দ্রুতগতি যে নিয়ে যে সে ক্ষয়সাধন শুরু করে। এবং তার পাশাপাশি দেখা যায় যে ফ্রেন্ড, সে নদীর দুপাশে সে খাড়া ইংরেজি বি অক্ষরের যে উপত্যকা তৈরি করে। এখানে আমাদের কোশ্চেন কিন্তু সেটা নয়, এখানে কোশ্চেনে বলা হচ্ছে যে কোন পর্যায়ে নদীতে বি আকৃতি উপত্যকার সৃষ্টি হয়। তো সেগুলো হবে যে যৌবন, যে নদীর শুরু পর্যায়ে কি যৌবন, যে যৌবন পর্যায়ে কিন্তু যে নদীর মধ্যে সে বি আকৃতি উপত্যকা দেখতে পাওয়া যায়। নেক্সট কোয়েশন। সো কোয়েশন নাম্বার 18, কোন অঞ্চলে গিরিখাত গঠে ওঠে? যে কোন অঞ্চলের মধ্যে গিরিখাত গড়ে ওঠে? কোয়েশন নাম্বার 18 সঠিক উত্তর কী হবে? কোন অঞ্চলে? শুষ্ক পার্বত্য অঞ্চল হতে পারে, বিস্তীর্ণ শুষ্ক অঞ্চল হতে পারে, মরুপ্রায় উচ্চভূমিতে হতে পারে, কীও হতে পারে? সঠিক উত্তর টেল মি। সো আমাদের ক্লাসগুলো অবশ্যই বলবে যে কীরকম লাগছে, বোরিং লাগছে না কীরকম লাগছে, অবশ্যই বলবে যে ফ্রেন্ড। আমরা চাই যে আমাদের প্রত্যেকটা ক্লাস তোমাদেরকে বোরিং না লাগাতে, চাই যে প্রত্যেকটা ক্লাস তো লাস্ট অবধি সবাই থাকতে, যাতে ক্লাসটি এনজয় করতে পারো, নতুন কিছু শিখতে পারো। তার জন্য অন্যান্য কথাগুলোও বলি, যাতে তোমরা ক্লাসের সাথে রিলেট করতে পারো সেসব কিছু। সো কেমন লাগছে অবশ্যই বলবে যে ক্লাসগুলা। কোথায় বলবে? যারা কমেন্ট সেশনে বলবে, এন্ড অফ দ্য ক্লাস কমেন্ট সেশনে বলবে, কারণ লাইভ চ্যাট বক্সে অনেকে রিপ্লাই দিতে পারি না ফ্রেন্ড। কমেন্ট সেশনে সবাই আনসার করবে, যারা দেখছো সবাই, যারা লাইভে আছো সবাই কিন্তু আনসার করবে কি কমেন্ট সেশনে। তোমরা অনেকেই দেখি করো না কমেন্ট সেশন, তো করো স্যার খুব ভালো ক্লাস, খুব ভালো ক্লাস, তো যারা লাইভ ক্লাসে, বাট যারা কমেন্টে করো না, যারা তো অনেকে দেখতে পারে না, সে কমেন্টগুলো তো দেখতে পাই না না। তো তোমরা যদি সেখানে করো, অন্যেরও মোটিভেট হবে না, ক্লাসগুলো ভালো করাচ্ছে, আমাদেরও দেখা দরকার, তোমরা অবশ্যই সেখানে গিয়ে করবে। কোয়েশ্চন নাম্বার 18 সঠিক উত্তর কী হবে? তোমরা জানো যে আমাদের অপশন ডি, বি, সি কোনো কিছু হবে না, যে বৃষ্টিবহুল অঞ্চলে কিন্তু সে পার্বত্য অঞ্চলে সে গিরিখাত সেগুলো গড়ে ওঠে। ইয়েস ফ্রেন্ড, ইউ আর অল রাইট। তো তোমরা সবাই খুব ভালো যে তোমরা সেভাবে লাস্ট অবধি থাকছো, প্রত্যেকটা ক্লাস করছো, যারা লাস্ট অবধি থাকছো তারা কিন্তু অনেকটা হেল্পফুল হবে, হোপফুলি আমরা আশা করতে পারি। কোয়েশ্চন নাম্বার 19 সঠিক উত্তর কী হবে? অশ্বক্ষুরাকৃতি হ্রদ সৃষ্টির প্রধান কারণ কি? অশ্বক্ষুরাকৃতি হ্রদ সৃষ্টির প্রধান কারণ কি? কোয়েশ্চন নাম্বার 19। সো কোয়েশ্চন নাম্বার 19 সঠিক উত্তর হবে যে ফ্যান, কী হবে সঠিক উত্তর? তো সেগুলো হবে সঠিক উত্তর যে অপশনে, যে নদীর বাঁকের জন্য কিছু অশ্বক্ষুরাকৃতি হ্রদ সেগুলো সৃষ্টি হতে দেখা যায়। ইয়েস। নেক্সট কোয়েশ্চন নাম্বার 20। সো ফ্রেন্ড, আমরা অবশ্যই যে জিওগ্রাফি আর কয়েকটি ক্লাস করার পর ইংলিশ গ্রামারের উপর আবার ক্লাস করাবো, ঠিক আছে? আমরা ইংলিশ গ্রামারের উপর কিন্তু ক্লাস করিয়েছিলাম, যে আর্টিকেল, প্রিপোজিশন, টেন্স এগুলো কিন্তু করিয়েছিলাম, তোমরা দেখেছিলে নিরেশনস। তো আমরা অবশ্যই যেসব টপিকগুলো রয়েছে টেটের বা জেআরবিটি বা টিআরবিটি সবগুলো টপিক করবো। অবশ্যই তোমরা বলবে যে ইংলিশ গ্রামারকে আমরা স্টার্ট করবো আবার কিছুদিনের মধ্যে, তোমরা অবশ্যই সবাই কমেন্ট করে জানাবে। সো তোমাদের কমেন্টের উপর বেস করে আমরা আবার ইংলিশ গ্রামার স্টার্ট করবো। তোমরা অবশ্যই বলবে যে ইংলিশ গ্রামার আবার কি করা দরকার আছে কি নেই, না তোমাদের চলবে, তোমরা নিজে থেকে করে নেবে প্রিপারেশন। যদি মনে করো করতে লাগবে, তাহলে অবশ্যই সবাই এন্ড অফ দ্য ক্লাস কমেন্ট করবে যে স্যার নিয়ে আসুন, আমরা আছি, করতে রাজি আছি, তো তাহলে আমরা কিন্তু নিয়ে আসবো। তো ফ্রেন্ড, অবশ্যই তোমরা করবে না, নিজে থেকে প্রিপারেশন নিয়ে নেবে। কোয়েশ্চন নাম্বার 20 সঠিক উত্তর কী হবে? যে কোনটি নদীর সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ? যে সঞ্চয় কার্যের ফলে সৃষ্টি ভূমিরূপ নিচে কোনটি হয়? সঞ্চয় কার্যের ফলে, ইয়েস, সঞ্চয় কার্যের ফলে নিচের কোনটি সৃষ্টি হয় যে ফ্যান? কোয়েশ্চন নাম্বার 20। সো কোয়েশ্চন নাম্বার 20 সঠিক উত্তর তোমরা অনেকেই দেখি আমাদের ইনভাইট করেছো, কেউ ধর্মনগর থেকে ইনভাইট করেছো, দেখলাম যে ধর্মনগর থেকে অনেকে ইনভাইট করেছো, কয়েকজন ইনভাইট করেছো, তাদের নাম তো মনে আছে, তার মধ্যে সাথী আছে, লিলি আছে, বাসন্তী আছে, আরও কে কে ছিল ভুলে গেছি যে নাম, আরও আছে কমল আছে, আরও আছে কয়েকজন ভুলে গেছি, প্লিজ তো